রাজাগোপাল বাবু, আরিফ বিল্লাহ উনি কি বলছিলেন আপনি শুনেছেন, এবং তার পরবর্তীকালে আমাদের ব্রেকিং, যেখানে ইউনুস বলছেন ডোনাল্ড ট্রাম্পকে যে অনেক ধন্যবাদ, আমাদের খাবারটা আপনি বন্ধ করে দেননি, টাকা বন্ধ করেছেন। আপনার মনে হচ্ছে না আরিফ বিল্লাহরা এখনো একটা স্বপ্নের দুনিয়ায় বসবাস করছে, বাস্তবটা বুঝতে পারছে না? আর তারপর আসবো আরিফ বিল্লাহর কাছে। রাজাগোপাল বাবু আগে উত্তর দেবেন। আমি খুব সংক্ষেপেই বলি, কেননা আমি ওনার সবটা বুঝতে পারছিলাম না, কেননা উত্তেজিত হয়ে পড়েছেন। তো যাই হোক, যে জিনিসটা উনিও হয়তো জানেন, বাংলাদেশে ডিসেম্বর মাসে ফরেন এক্সচেঞ্জের ওদের যে এটা ছিল, রিজার্ভটা ছিল $24 বিলিয়ন। ওরা বছরে প্রায় $44 বিলিয়ন মতন ওরা জিনিস বিদেশ থেকে আমদানি করে। তাহলে বোঝাই যাচ্ছে যে টাকা রিজার্ভ হিসেবে আছে, সেই দিয়ে 4-5 মাস কি 6 মাস ম্যাক্সিমাম ওরা হয়তো ইম্পোর্টটাকে করতে পারবে। তার মানে যে অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে অনেকটা শ্রীলঙ্কার মতন। শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার ফলে কী অবস্থা, 2 কোটির দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ 17 কোটি। একটা বুঝেছেন, এখন আমেরিকাকে আপনারা চটাচ্ছেন, আমেরিকা $8 বিলিয়ন জিনিস কেনে, ভারতকে চড়িয়েছেন $2 বিলিয়ন জিনিস কেনে, চায়নাকে ভাবছেন বন্ধু, চায়না $1 বিলিয়ন কেনে, পাকিস্তান $300 মিলিয়ন জিনিস কেনে। সুতরাং যাদেরকে চটিয়ে যাদেরকে বন্ধু হিসেবে আপনারা আনছেন, খুব একটা আপনাদের সহায়তা হবে না। দেখুন, বাংলাদেশের উন্নয়ন হয়েছে, আমরা গর্বিত ছিলাম। আমার বন্ধু রাহুল খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, বাংলাদেশের যে নিঃশব্দ বিপ্লবে বাঙালি হিসেবে আমরা গর্ব অনুভব করতাম। কিন্তু আজকের আপনারা সেটা ভুলে গেলেন। বাংলাদেশের যে সোশ্যাল প্যারামিটারে যেভাবে উন্নতি হয়েছে, বাংলাদেশ যখন লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উঠে এসেছে, আমাদের গর্ব ভরে উঠেছিল। কিন্তু আপনারা একটা মৌলবাদের বিপ্লবকে আপনারা সেই গরিমায় আপনারা গরিমান্বিত হতে চাইছেন। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে জায়গায় গেছেন, ট্রাম্পের এই যে নিষেধাজ্ঞা, সেটা অবশ্য 90 দিনের জন্য একটা শর্ট টার্ম দিয়ে ইভ্যালুয়েট করবেন। আমার ধারণা তারপরেও কিন্তু নিষেধাজ্ঞা থাকবে, এবং এক্সপোর্টের মারাত্মকভাবে আপনারা যেটা আমেরিকা এক্সপোর্ট করছেন সেখানে আটকে যাবে। এবারে আপনি যদি বলেন আপনারা যুদ্ধ জাহাজ কিনবেন, আপনারা এই করবেন, সেগুলো কি সম্ভব না। মানুষের জন্য আপনারা করতে যান না। মোহাম্মদ ইউনুস গরিব মানুষের যথেষ্ট একসময় কাজ করেছিলেন, হঠাৎ উনি মৌলবাদী হয়ে গিয়ে এই ভূমিকায় কেন নামতে গেলেন? আমরা তো চাই বাংলাদেশের এত গরিব মানুষ আছেন, তাদের সত্যিকারের আর্থিক মুক্তি একটা আসুক। সেই দিকে না গিয়ে আপনারা মৌলবাদের দীক্ষিত হয়ে আপনারা ভাবলেন যে সংখ্যালঘুদের পেটাপিটি করলেই, মেরে ফেললেই বুঝি সব সমাধান হবে। তা কিন্তু ঘটে না। তো যাই হোক, সেটা আপনারা আশা করেন। রাজাগোপাল বাবু, দাভোসে গিয়ে কেন কাঁদলেন মোহাম্মদ ইউনুস? কেন হঠাৎ বললেন আমি ফিরবো কিনা জানি না, কিন্তু আমি যদি না ফিরি আমায় ক্ষমা করে দিও? কেন, কি হলো, হঠাৎ কি হলো? না দেখুন, মানে উনি একদিকে সহানুভূতির চেষ্টা করছেন, যে উনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে একমাত্র আন্তর্জাতিক সহানুভূতি বোধহয় বাঁচাতে পারে, এবং যার জন্যই এই যে আমেরিকার যে একটা গ্রান্ট বন্ধ হলো, উনি হয়তো আজ করতে পারছিলেন, তাই কান্নাকাটি করে যদি কিছু পাওয়া যায় সেভাবেই। কিন্তু যে মানুষটার সঙ্গে আমার পরিচয় ছিল, যে মানুষটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম তার নির্ভীক আচরণের জন্য, আজকের এইভাবে বাংলাদেশকে উনি বিশ্বের কাছে যেভাবে জলাঞ্জলি দিয়ে দিলেন, সেটা কিন্তু অত্যন্ত দুঃখের পরিচয় আমাদের, অত্যন্ত দুঃখের। আমি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব। পাকিস্তান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে ইমরান খান ও শেখ হাসিনাকে উচ্ছেদের পিছনে একজন মূল ষড়যন্ত্রকারী তথা কুখ্যাত সিআইএ এজেন্ট ডোনাল্ড লুর চাকরি গেল। ডোনাল্ড ট্রাম্প একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। তবে তার আগে আমি একবার কর্নেল স্যারের কাছে যাব। কর্নেল আর কে শ্রীবাস্তব বহুদিন ধরে ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেছেন, এবং আমাদের জন্য গর্বের। আপনার মতো যারা পোস্টে রয়েছেন স্যার, তার জন্য অনেক আপনাকে আমার রেসপেক্ট। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার সঙ্গে একটু আসেন ওই প্লাজমার কাছে। আমরা আজকে আমাদের রিপাবলিক ডে কয়েকটা ছবি আমি টুকরো দেখাবো, এবং তারপর আপনাকে আমি প্রশ্ন করবো, এবং আরিফ বিল্লাহকে আমি ছবি খুব ভালো করে দেখতে বলবো। একদিকে ভারতের উত্থান, এবং আরেক দিকে কি হচ্ছে। আপনি একটু যদি আসেন স্যার, একটু যদি আসেন। আজকে রিপাবলিক ডেতে ভারতের অস্ত্রশস্ত্রের প্রদর্শন হোক কিংবা আমাদের ট্যাবলো, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের অত্যন্ত দ্রুত যে উন্নয়ন, উত্থান, সেটা স্পষ্ট হলো। আমি সেই ছবি উইথ ন্যাটস প্লে করতে বলবো। We have the rumble of the tanks. We have the rumble of the tanks. The mechanized columns, leading the mechanized columns, the T-25mm smoothbore gun. T-90 ট্যাঙ্ক স্যার, T-90 ট্যাঙ্ক, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী ভীষ্ম T-90 ট্যাঙ্ক স্যার। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাননীয়া, তিনি স্যালিউট করছেন।
ভারতের এয়ার ফোর্সের কসরত অত্যন্ত দ্রুতভাবে উত্থান হচ্ছে ভারতের। আজ আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন স্যার, এই ছবি এবং আরিফ বিল্লাহ বাংলাদেশ তথা গোটা বিশ্বকে ভারতের উত্থান, কেন ভারতের সঙ্গে ওরা শত্রুতা করতে চাইছে, তার কি কনসিকোয়েন্স হতে পারে বলুন স্যার উইথ ফুল এনার্জি। এইটা যে আপনি দেখলেন আমাদের কর্তব্য পথ, যেটা আমাদের পুরো দেশকে দেখানো হলো কি ওদের সেনা, ওদের শুধুমাত্র ওয়েপন নয়, এখানে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে এসছে এখানে, আর আমাদের নেক্সট জেনারেশন, আমাদেরকে নয় নেক্সট জেনারেশনকে বলে দিচ্ছে ভয় করো না, ভয় করো না। ঠিক স্বামী বিবেকানন্দের কথা বলে দিল কি মস্তক উঁচু রেখে তুমি বিশ্বজয়ী হও, কিন্তু আমরা কোনো আগ্রাসী নয়, আমরা কোনো কান্ট্রিকে আমরা আগ্রাসী নয় স্যার, কিন্তু এই অস্ত্রগুলো তো দেখানোর জন্য নয়, কেউ যদি আমাদের উপর আক্রমণের চেষ্টা করে। অ্যাবসলিউটলি, আমরা তো 1971 এ আমরা বাংলাদেশে দেখিয়ে দিলাম, যখন ওদের 1 কোটি লোক আমাদের মাটিতে আসলো, আমরা দেখিয়ে দিলাম কি করে যুদ্ধ হয় আর কি করে ফেরত আসতে হয়। এই আমাদের ভারত, যেখানে মহাভারত হয়েছিল, একটা সুচর একটা নোকের মতো জমি আমরা দেবো না, 5 গ্রাম দেবো না, তবে একটা মহাভারত হলো। জানেন এটা সৎ কথা আছে। স্যার এই এয়ার ফোর্স, এই মিসাইল বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ কিনা স্যার? এটা আপনি যদি দেখেন, ইট ইজ নট মেশিন, মেশিনের পেছনে যেটা আমাদের সৈনিকরা আছেন ওদেরকে আজকে আমরা স্যালুট জানাচ্ছি, যেটা আমাদের এয়ার ফোর্স, নেভি, আর্মি, কোস্টাল গার্ড, আমাদের বিএসএফ, আমাদের আইটিবিপি, এসএসবি, ওদের লোক, ওরা প্রাণ দিয়ে, ওদের নাম নমক নিশান, ওরা প্রাণের আহুতি দিয়ে দেবে। আরিফ বিল্লাহ, একটা উত্থান হচ্ছে যে শক্তির, আপনি সঙ্গে থাকুন স্যার, উত্থান হচ্ছে যে শক্তির, আপনি চোখে দেখছেন, আপনি হাসছেন, কারণ আপনি জানেন এটা সত্য, এটা সত্য, এটা সত্য। কেন মানতে চাইছেন না? আসুন আবার হাত বাড়াচ্ছি, আসুন হাতে হাত ধরি, এগোই। কেন আপনি শত্রুতার চেষ্টা করছেন আরিফ বিল্লাহ বলুন। যে দেশটা 17 জনের দখল করা যায়, সে দেশের হাতে যাই কিছু থাকুক না কেন সেটা হলো পুতুলের মতো। তাই এদেশ নিয়ে আমাদের খুব একটা টেনশন নাই। ভারত যদি বাংলাদেশের সাথে লাগতে আসে, অলরেডি 8 টুকরা হয়ে যাবে। ভারত 8 টুকরা কথা বলে স্যার, উত্তর দিন। ভারত 8 টুকরা হবে বলছে আরিফ বিল্লাহ, কোথা থেকে 8 টুকরা হবে? কোন সাহসে এই কথা বলছেন? আমার মনে হয় আরিফ সাহেব, আমি জানি আপনি একটা মাদ্রাসা ট্রেন্ড লোক, আপনার কাছে চিন্তা ভাবনা করার কিছু নেই, আপনাদের শেখানো হয়েছে, এই ভুল কথা শেখানো হয়েছে জানেন, তাই জন্য আপনি কোনোদিন বলছেন কলকাতা দখল, কোনোদিন আপনি নতুন একটা সিরিয়া হতে চলেছেন, নতুন আফগানিস্তান হতে চলেছেন, নতুন ইয়েমেন হতে চলেছেন, আপনার একটা ফেল্ড স্টেট হতে চলেছেন। আর এই জন্য আপনাকে ওপিএম দেওয়া হচ্ছে, অ্যান্টি ইন্ডিয়া, যেটা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে বেরোলো, মানুষের মধ্যে এখন ছড়িয়ে পড়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।